ওয়েলকাম টু মাই ইউটিউব। দেখ, আমাদের যে পার্টটা বাকি থেকে গেছিল সেটা ছিল ম্যাগনেটিক ইন্ডাকশন। তো ম্যাগনেটিক ইন্ডাকশন পার্টটা আমি খুব অল্প করেই বলে দিচ্ছি, কারণ এই ইন্ডাকশন পার্টে কিছু নিউমেরিক্যাল বা কিছু ইম্পর্টেন্ট থিওরি অবভিয়াসলি আছে। ইন্ডাকশন বোঝার আগে তোকে বুঝতে হবে ফ্লাক্স কাকে বলে। তো অবভিয়াসলি ফ্লাক্স মানে হচ্ছে যেরকম ইলেকট্রিক ফ্লাক্স পড়ানো হয়েছে, যে কতগুলো লাইন্স অফ ফোর্স একটা সারফেসকে কাট করে যেতে পারছে এখানেও, কিন্তু এখানে হচ্ছে কতগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, তাহলে বিডিএস কস থিটা। কিন্তু বারবার একটা জিনিস মনে রাখতে হবে, এই থিটাটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টর তার অ্যাঙ্গেল। ধর আজকে তোকে বলেছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তোকে যদি বলে ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু এ সার্কুলার লুপ অফ রেডিয়াস, এরকম কিছু বলা আছে, ধর টু এ সার্কুলার লুপ অফ রেডিয়াস আর, এরকম ধর কোনো কথা বলা আছে তোকে। তাহলে অনেকেরই মনে হবে পারপেন্ডিকুলার বলা আছে মানে 90 ডিগ্রি বসাবো, কিন্তু অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার বলা আছে মানে কিন্তু আমি 90 ডিগ্রি বসাবো না। পারপেন্ডিকুলার মানে অ্যাকচুয়ালি কিন্তু ফ্লাক্স হচ্ছে, মানে অ্যাঙ্গেলটাই, যে এরিয়া ভেক্টর কি হয় বল, ওই যে লুপটা তার উপর লম্ব, আর ম্যাগনেটিক ফিল্ড এখানে লম্ব, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু অ্যাকচুয়ালি 0 ডিগ্রি। তাহলে কস জিরো এখানে কত বসবে বল, 1 বসবে। তাহলে বি ইন্টু ডিএস, শুধু এইটা বসবে। তাহলে বি ইন্টু সার্কুলার ওয়ার বলেছে মানে পাই আর স্কোয়ার হবে। এই হলো কনসেপ্ট। ঠিক আছে। আচ্ছা, ফ্লাক্সের ইউনিট কত হয়? না, ফ্লাক্সের দুটো ইউনিট হয়, একটা হয় ওয়েবার, একটাকে বলা হয় ম্যাক্সওয়েল। আচ্ছা, ফ্লাক্স থেকে একটা নতুন জিনিস ডিফাইন করা হয় যাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। অনেক সময় এই অঙ্ক চ্যাপ্টারে তোকে বলবে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বার করো, তো তখন তুই ঘাবড়ে যাবি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডই বার করতে দিয়েছে তোকে। ম্যাগনেটিক ফিল্ডটাকেই এই চ্যাপ্টারে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলা হয়। মানে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি হয় বল, টেসলা, ওই টেসলা বলা যা। আর ওয়েবার পার মিটার স্কোয়ার, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে হচ্ছে ফ্লাক্স পার ইউনিট এরিয়া, ফ্লাক্স বাই এরিয়া, সেই জিনিসটা সেমই জিনিস। তাহলে কোনো অঙ্কে যদি তোকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এইটা বলা আছে, তার মানে তোকে ম্যাগনেটিক ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফিল্ডের কথাই বলা আছে। এবার আসছে ফ্যারাডে ল। ফ্যারাডে ল কি বলছে, যে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে ইএমএফ তৈরি হবে। আর লেনজেস কি বললো, এই ইএমএফটা এমন দিকে কাজ করবে যার জন্য ফ্লাক্স চেঞ্জের কারণটা বাধা দেয়। তাহলে এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, যে লেনজেস ল কাকে বোঝায়। না, লেনজেস ল কিন্তু এনার্জি কনজারভেশন থেকে এসছে, এনার্জি কনজারভেশন থেকে হবে। তাহলে এই ইএমএফটা কোন ল অ্যাপ্লাই করে, মানে ইএমএফটা কোন দিকে পাবো, সেটা আমরা কি করে পেতে পারি, সেটা কিন্তু আমরা ফ্লেমিং এর রাইট হ্যান্ডস রুল সেটা অ্যাপ্লাই করে পাবো। না, ইএমএফ এর ডিরেকশন, সবসময় মনে রাখবি ইএমএফ এর ডিরেকশন কি থেকে পাবো, না ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড কিন্তু ম্যাগনেটিক এফেক্টসে পড়ানো হয়েছিল, এটা কি হবে, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এখানে রাইট হ্যান্ড রুল থেকে পাবো আমরা। ঠিক আছে, যে কোন ডিরেকশনে হবে। তো রাইট হ্যান্ড রুলটা কি, না ডান হাতের তিনটে আঙুলকে, আচ্ছা আমি পরে আসছি, রাইট হ্যান্ড রুলটা আমি পরে আসছি, আগে এমনি বাকিগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে ডিফাই ডিটি, এটা করলে ইএমএফ হবে, ভালো করে বুঝ। ফ্লাক্স থাকলে কিন্তু ইএমএফ হবে না, যদি বলা হয় ফ্লাক্স কনস্ট্যান্ট তাহলে কিন্তু ইএমএফ জিরো, এটা মাথায় রাখ। তাহলে তোকে আজকে অঙ্কে ধর এরকম বলছে যে ফ্লাক্স কার কার উপর নির্ভর করে, তাহলে কার কার উপর, ম্যাগনেটিক ফিল্ড, এরিয়া, এগুলোর উপর নির্ভর করে, অ্যাঙ্গেল থিটা। কিন্তু ইএমএফ কার কার উপর নির্ভর করে, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লিখলে হবে না, তখন লিখতে হবে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জ অফ এরিয়া। মানে এরিয়া, যদি এরিয়ার ওপর ইএমএফ ডিপেন্ড করে না, এরিয়া চেঞ্জ করলে ইএমএফ তৈরি হবে। সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ঘুরিয়ে আসবে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখতে হবে তোদেরকে, যে কাকে জানতে চেয়েছে, কি জিনিসটা জানতে চেয়েছে সেটার উপর তোকে জোর দিতে হবে। কি জিনিসটা জানতে চেয়েছে সেটার উপর তোকে দেখতে হবে। আচ্ছা, এখান থেকে কারেন্ট বার করা যায়, কারেন্ট মানে হচ্ছে ইএমএফ বাই আর। তাহলে 1/r ডিফাই ডিটি, তুই যদি শুধু ভ্যালুটা ভাবিস, সেখান থেকে তুই চার্জ বার করতে পারিস। চার্জের ভ্যালু হয় শুধু 1/r φ2 মাইনাস φ1, মানে ফাইনাল ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল ফ্লাক্স। আচ্ছা,
তো আমি জাস্ট রিভাইজ করে দিচ্ছি এবং কি কি ফর্মুলা ইউজ হবে সেখান থেকে। এরপর আমরা চলে আসছি দেখ সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন কি হয়? যখনই তোকে বলবে একটা সলিনয়েডে কারেন্ট চেঞ্জ করছে, সলিনয়েডে কারেন্ট চেঞ্জ হচ্ছে, তখনই তোকে কি করতে হবে, সেলফ ইন্ডাকশনের গল্প অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যার ইউনিট কত হয়, হেনরি হয়, সেলফ ইন্ডাকটেন্স বা হেনরি। আচ্ছা, খুব এখান থেকে ইম্পর্টেন্ট, সেলফ ইন্ডাকশনকে ইনারশিয়ার সাথে তুলনা করা হয়, জাড্ডের ভ্রামক। ক্লাস ইলেভেনে যে পড়েছিলিস জাড্ডের ভ্রামক, সেই ইনারশিয়া, একে ইলেকট্রিক্যাল ইনারশিয়া বলা হয়, সার্কিটের ইলেকট্রিক্যাল ইনারশিয়া বলা হয়। ঠিক আছে, কেন না, সেলফ ইন্ডাকটেন্স কি করে, কারণটা কি, কারেন্টের যে চেঞ্জ তাকে রেজিস্ট করার চেষ্টা করে, রেজিস্ট চেঞ্জ অফ কারেন্ট, দেখবি এগুলো শিটে দেওয়া আছে, কারেন্টের চেঞ্জকে রেজিস্ট করার চেষ্টা করে, তার জন্য তো ফর্মুলা কি, ইকুয়াল টু এল ডিআইডিটি। এখানে এলটা হলো কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। যদি দুটো কয়েল থাকে, যে একটা কয়েলে কারেন্ট চেঞ্জ হচ্ছে তার জন্য আর একটা কয়েলে, তখন কিন্তু এল ডিআইডিটি হবে না, তখন এম ডিআইডিটি হবে। তখন এমটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা, এই এল আর এম এর এমনিও ভ্যালু হয়, এল এর একটা সলিনয়েডের জন্য এল এর ভ্যালু হয় মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল, যেখানে মিউ জিরো তো পারমিটিভিটি, পারমিয়াবিলিটি, ক্যাপিটাল এন হচ্ছে কতগুলো টার্নস আছে, এ মানে এরিয়া, এল মানে লেন্থ, আর ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে মিউ জিরো এন ওয়ান এন টু এ বাই এল, যেখানে এন ওয়ান এন টু হলো দুটো কয়েলের নাম্বার অফ টার্নস। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ছোট ছোট জিনিস আসে, যে 1 হেনরি মানে কত, না 1 ওহম ইন্টু 1 সেকেন্ড। আচ্ছা, 1 ওয়েবার এটা মানে কত, 1 হেনরি ইন্টু 1 অ্যাম্পিয়ার। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব আসে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি যে এম এর সাথে L1 L2 কি সম্পর্ক, জেনারেলি কি হয়, √L1 L2। আচ্ছা, ইন্ডাক্টরের সেলফ সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন নর্মাল হয়, তাহলে সিরিজ কম্বিনেশন যেরকম রেজিস্ট্যান্সের হয় সেরকমই L1 + L2। আর প্যারালাল কম্বিনেশনে যদি তুই বার করতে চাস, সিমিলারলি 1/L ইকুইভ্যালেন্ট মানে হবে 1/L1 + 1/L2। ওকে, এবার আসছি আমরা মোশনাল ইএমএফ। তাহলে মোশনাল ইএমএফ তিনটে ফর্মুলা হয়, মনে রাখবি কি কি। ধর একটা রড যাচ্ছে, রড মুভ করছে, তাহলে ফর্মুলা কি হবে, BLV sin θ। রডটা যদি রোটেট করে তাহলে হবে কি, ½ B ω L²। একটা ডিস রোটেট করছে, তাহলে হবে ½ B ω R²। ½ B ω হবে এখানে। আর যদি একটা কয়েল রিভলভ করে, যেটাকে আমরা এসি জেনারেটরও বলে থাকি, যদি তোকে এসি জেনারেটর আলাদা করে বলা থাকে, সেম ফর্মুলা, NB A ω cos ω t, NB A ω sin ω t। এই চারটে জানলে তুই ইনডিউসড ইএমএফ এর সব অঙ্ক করতে পারবি। আর এখানেই তোকে ফ্লেমিংস লেফট রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে হবে, ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল, যে কি, তিনটে আঙুলকে যদি তুই 90 ডিগ্রিতে রাখিস, ঠিক আছে, মিডিল ফিঙ্গারটা হবে ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, থাম বোঝাবে ভেলোসিটিকে, মানে কন্ডাক্টর বা যে রডটা নিচ্ছিস তার ভেলোসিটিকে থাম বোঝাবে। তাহলে ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাবে, ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাবে। তাহলে তুই থাম আর ফোর ফিঙ্গারটা দেখবি, তাতে মিডিল ফিঙ্গারটা কোন দিকে যাচ্ছে। ধর আজকে এই রডটা এইভাবে টানছিস তুই, তার জন্য দেখতে পেলি যে ইএমএফটা এদিকে যাচ্ছে, তার মানে কোশ্চেনে কিন্তু ঘুরিয়ে আসবে। যদি তোকে বলে প্রোটন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তাহলে ধর এই পয়েন্টটা এ দিলি, এই পয়েন্টটা বি, তাহলে এটা হাই পোটেনশিয়াল, বিটা লো পোটেনশিয়াল, তাহলে প্রোটন কোন দিক থেকে কোন দিকে যাবে, এ থেকে বি। কিন্তু যদি বলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তখন কিন্তু উল্টে যাবে, তুই আগে নর্মাল ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করেই করলি, এ থেকে বি, কিন্তু যেহেতু ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাই কিন্তু ইলেকট্রন কোন দিকে যাবে, বি থেকে এর দিকে যাবে। এটা মাথায় রাখবি। আচ্ছা, কোনো ক্লোজ লুপ,
ধর এরকম 90 ডিগ্রিতে ম্যাগনেটিক ফিল্ড আছে, কোনো ক্লোজ লুপ বেরিয়ে আসছে, এই যে এরকম বেরিয়ে আসছে, তার মানে মনে রাখবি ক্লক ওয়াইজ কারেন্ট ইনডিউস হবে এটার মধ্যে দিয়ে। আর এরকম ইনটু দা ম্যাগনেটিক ফিল্ড আছে আর কোনো ক্লোজ লুপ ভেতরে এন্ট্রি করছে, ঢুকছে, তখন অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাবে। খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবি। দুটো জিনিস আবার বলছি, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে এবং লুপটা ঢুকছে, তাহলে অ্যান্টি ক্লক। ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে এবং লুপটা বাইরের দিকে যাচ্ছে, তাহলে ক্লক। আর যদি আজকে উল্টো করিস, মানে ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে এবং লুপটা বেরোচ্ছে, তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে, অ্যান্টি ক্লক এখন। ঠিক আছে, পুরো ডিরেকশনটাই উল্টো ধরে দিতে হবে। আচ্ছা, এছাড়া ইন্ডাক্টরে কতটা পরিমাণ এনার্জি জমা হয় সেটা হলো 12 Li²। ইন্ডাক্টর বাবদ ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি, যদি তোকে জানতে চাই ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি, তাহলে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটির ফর্মুলা হয় 12 B² বাই মিউ নট। ঠিক আছে, এবার হচ্ছে এডি কারেন্ট। এডি কারেন্টটা কিন্তু খুব আসে। তো এডি কারেন্টে মনে রাখবি ইলেকট্রিক ব্রেক, ট্রেনের ব্রেক, গাড়ির ব্রেক, যে কোনো কিছু ব্রেক বলা বা ইন্ডাকশন কুকার বলা, এগুলোতে এডি কারেন্ট তৈরি হয়। কি এডি কারেন্ট কি করে, কেন তৈরি হয় না, ডিউ টু রিলেটিভ মোশন খুব আসে, ঘূর্ণি প্রবাহ বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আর এর জন্য কি হয়, এনার্জির লস হয়। আমি চাইবো এডি কারেন্ট যত কম হয় তত ভালো। আচ্ছা, গ্যালভ্যানোমিটার, হ্যাঁ এটাও মনে রাখবি, গ্যালভ্যানোমিটারেও এডি কারেন্ট ইউজ করা হয়। আচ্ছা, সেই জন্য কি করা হয়, মানে এনার্জি লস হয়, সেই জন্য এডি কারেন্টকে কমানোর জন্য একটা স্ল্যাব না নিয়ে অনেকগুলো স্ল্যাব নেওয়া হয়। ঠিক আছে, নিউমারাস স্ল্যাব, দেখবি এগুলো সব নোটে দেওয়া আছে, নিউমারাস স্ল্যাব ওয়ান আফটার অ্যানাদার নেওয়া হয় টু ডিক্রিজ এডি কারেন্ট। তো এডি কারেন্ট থেকে কিন্তু থিওরিটা তোকে মাথায় রাখতে হবে, থিওরি আসবে খুব। ওকে, এবার আমরা চলে আসছি আরএল সার্কিট। তাহলে আরএল সার্কিট হলো, এটা কিন্তু এসির না, এটা হলো আরএল সার্কিট ডিসি। তাহলে এখানে আরএল সার্কিট প্রথমে চার্জিং, মানে সুইচ অন আর সুইচ অফ। সুইচ অন যখন, তখন কারেন্টটা আস্তে আস্তে বাড়ছে, এই যে 1 - e⁻⁻RT/L, এটা হলো সুইচ অন। আর যখন সুইচ অফ হবে তখন হচ্ছে I0 e⁻⁻RT/L। এই যে এটা হচ্ছে সুইচ অফ এর সময়। ঠিক আছে, তো এখান থেকে যে কোশ্চেনটা তোদের আসে সেটা হচ্ছে L/R এর ডাইমেনশন। তাই L/R এর ডাইমেনশন কিন্তু ক্যাপিটাল টি এর সাথে সমান, বা ইউনিট বললে কি লিখবি বল, সেকেন্ড, এটা লিখতে পারিস। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস মনে রাখবি, যখন টাইম জিরো, ইনিশিয়ালি যখন টাইম জিরো মানে সবে সুইচ অন করেছিস, এরকম যখন গল্প, তখন কিন্তু ধর আজকে এরকম একটা সার্কিট আছে, এই একটা ব্যাটারি আছে, এখানে একটা ইন্ডাক্টর আছে, তারপর রেজিস্টেন্স আছে, এখানে একটা রেজিস্টেন্স আছে, এখানে একটা রেজিস্টেন্স আছে, তারপর ধরে নে ইন্ডাক্টর আছে, তার সাথে আবার একটা ক্যাপাসিটার আছে। তোকে বললো সুইচ অন করলে কত কারেন্ট যাবে, ধর রেজিস্টেন্স গুলো সব আর আর করে। তো ইনিশিয়ালি কি হয়, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে অত সহজে কারেন্ট যেতে পারে না, তাহলে এই লাইনটা বাদ চলে যাবে। T= যখন জিরো, তখন ইন্ডাক্টরের বাধাটা ইনফিনিটি হয়। ঠিক আছে, R(L) এটা প্রায় ইনফিনিটি দেয়। তাহলে সিমিলারলি এইটাও বাদ চলে যাবে। আর ক্যাপাসিটার কি করবে না, ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। তার মানে বেসিক্যালি এখানে দেখ, এই যে এই লাইনটা যাবে কারেন্ট, আর এখান দিয়ে যাবে, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে চলে যাবে, বুঝতে পারলি, এখান দিয়ে। আর এই দুটো আর কি আছে বল, প্যারালাল সার্কিট, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হলো, R/2। তাহলে কারেন্ট কত হলো, টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স R/2, মানে 2E/R। দ্যাট উইল বি আনসার। তো T= যখন জিরো, তখন ইন্ডাক্টর হচ্ছে কারেন্ট যেতে দেয় না, ইন্ডাক্টরের বাধাটা হয় ইনফিনিটি। আবার T= যখন ইনফিনিটি, তখন কিন্তু ইন্ডাক্টরের বাধাটা আবার জিরো।
মানে আজকে কিছু সময় পর কিন্তু আবার এটা দিয়ে কারেন্ট যাবে। তোকে যদি বলতো কিছু সময় পর বার করো, দেখ এই অঙ্কটাতেই সেম অঙ্কে যদি কিছু সময় পর বার করো বলে, তখন আবার সিটাকে আমি বাদ দিয়ে দেবো, তখন সি এর রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এইরকম লিখে রাখতে পারিস, টি ইকুয়াল টু যখন জিরো, আর এল এর বাধা ইনফিনিটি, সি এর বাধা জিরো। আর যখন টি এর ভ্যালু ইনফিনিটি, তখন আর এল এর ভ্যালু জিরো, আর সির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। বোঝা গেল? তখন এই লাইনটা হচ্ছে, তখন সার্কিটটা কি হবে, এটাতেও যাবে, এটাতেও যাবে, এটাতেও যাবে, তখন কিন্তু কারেন্টটা এটা দিয়ে এটা যাবে না, কারেন্ট এটা দিয়ে সোজা এটাই আসবে। তখন তিনটে আর প্যারালালে আছে, এই সেম সার্কিট হবে তিনটে আর প্যারালালে, তখন R/3 হবে। তখন যে এই লাইনটাকে আমি বাদ দিচ্ছি, বাদ দেবো না। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে তোকে। তো এর ওপর ডিপেন্ড করে কিন্তু খুব বেশি করে RL সার্কিটের অঙ্ক কিন্তু একটু দেখিস তোরা ছায়ার এক্সপ্রেশন থেকে, মানে ছায়ার এক্সারসাইজ থেকে একটু RL সার্কিট, এবং আমার যে শীট দেওয়া আছে স্পেশালি ছায়ার এক্সারসাইজ, সেখান থেকে একটু RL সার্কিটের অঙ্কগুলো দেখবি, সুইচ অন সুইচ অফ। বোঝা গেল? সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।